দিদি, কাল টিচার দুটো বিনুনি বানিয়ে যেতে বলেছিল, কিন্তু আমি দুটো বিনুনি কিছুতেই বানাতে পারছি না। তুমি আমার চুল বেঁধে দাও না। আরে ভূমি, আমি নিজেই দুটো বিনুনি করতে পারছি না, তাহলে তোরটা কি করে বেঁধে দি বল? এক কাজ করি, আমরা দুজনেই বর্ষা দিদির কাছে যাই। দুজনে মিলেই নিজেদের বড় দিদি বর্ষার কাছে যায়, যে নিজেও স্কুলে যাবে বলে তৈরি হচ্ছিল। হে ভগবান, টিচার আমাদের এই দুই বিনুনির চক্করে ফাঁসিয়ে দিল। আমি তো দুটো বিনুনি কিছুতেই করতে পারছি না। আরে দিদি, আমরা দুজন তো তোমাকে দিয়ে বিনুনি করাতে এসেছিলাম, কিন্তু তুমি তো নিজের বিনুনিটাই বানাতে পারছো না। আরে তোরা কিসের জন্য এত চিন্তিত? আমার কাছে আয়, আমি তোদের বিনুনি করে দিচ্ছি। সবিতা তার 3 মেয়ের দুটো করে চুটি বাঁধার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় ওদের প্রতিবেশী একজন আসেন। আরে সবিতা দি, তোমার কাছে যদি একটু আদা থাকে তাহলে আমাকে একটু দাও না। সকাল সকাল চা বানাতে গিয়ে দেখি আদাই শেষ হয়ে গেছে। আর সকাল সকাল যতক্ষণ না ও আদা দিয়ে চা পাচ্ছে ততক্ষণ তোর শান্তিই হয় না। হ্যাঁ, আদা তো রাখা আছে আমার কাছে, আমি ওদের বিনুনি বানিয়ে দিচ্ছি। তুমি রান্নাঘর থেকে গিয়ে নিয়ে নাও। উনাদের প্রতিবেশী রেখা রান্নাঘর থেকে আদা নিয়ে বেরিয়ে আসেন। তখনই ওর চোখটা সবিতার 3টে মেয়ের লম্বা চুলের দিকে যায়। যাই বলো সবিতা, তোমার 3 মেয়ের চুল কিন্তু খুব লম্বা আর সুন্দর। আমিও আমার মেয়ের চুলের কত যত্ন নিই, কিন্তু ওর চুল এরকম লম্বা কিছুতেই হয় না। তুমি নিজের মেয়েদের চুলে এমন কিছু নিশ্চয়ই লাগাও যাতে ওদের চুল এত ঘন আর লম্বা। আমাকেও বলো, তাহলে আমিও আমার মেয়ের চুলে তাই লাগাবো। আরে সেরকম বিশেষ আমি কিছুই লাগাই না ওদের চুলে, কিন্তু হ্যাঁ, আজকাল বাজারে যেসব কেমিক্যালওয়ালা শ্যাম্পু পাওয়া যায় সেগুলো আমি ওদের চুলে কিছুতেই লাগাতে দিই না। সবসময় মুলতানি মাটি দিয়েই ওদের চুল ধুই, আর ওদের চুলে আমি শুদ্ধ নারকোল তেলই লাগাই। আচ্ছা, তাহলে তো আমিও আজ থেকে আমার মেয়ের চুলে নারকেল তেল লাগাবো, আর মুলতানি মাটি দিয়েই আমি ওর চুল ধুতে থাকবো। আমি তো চাই আমার মেয়ের চুলটাও তোমার মেয়েদের চুলের মতো লম্বা আর ঘন হোক। মেয়েদের আসল সৌন্দর্য তো তার লম্বা চুলেই থাকে। আরে ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তখন থেকে আমার নাতনিদের চুলের পিছনে পড়ে আছে। এভাবে ওদের চুলের ব্যাপারে বলতে থাকলে ওদের নজর লেগে যাবে। আগের বার যখন শকুন্তলা বাড়ি এসেছিল, আমার নাতনিদের চুলের দিকে তাকিয়েই ছিল। ওর নজর লেগে এই 3 জনের শরীর খারাপ হয়ে গেল। আরে শান্তি কাকি, তুমিও না কি যে বলতে থাকো। আমি তোমার নাতনিদের উপর নজর কেন দেব? ওরাও তো আমার মেয়ের মতো, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই এখানে আদা নিতে এসেছিলি না, আর তুই এখন আদা নিয়েও নিয়েছিস, তাই এখন নিজের বাড়ি যা। তোর মেয়েও তো স্কুলে যাবে না? আরে হ্যাঁ, তোমাদের সাথে কথা বলার চক্করে তো আমি ভুলেই গেছি যে আমার মেয়েও স্কুলে যাবে। তোমরাও না, যখনই তোমাদের বাড়ি আসি তোমরা আমায় কথায় ব্যস্ত করে তোলো। বাহ, দেখো তো একে, ভূতের মুখে রাম নাম। সবিতা তার 3 জন মেয়েরই দুটো করে ঝুঁটি বেঁধে রেডি করে দেয়। নিজেদের লম্বা লম্বা দুটো ঝুঁটির জন্য ওর 3 মেয়েই খুব সুন্দর লাগছিল দেখতে। স্কুলের মধ্যেও প্রত্যেকটা বাচ্চা এবং প্রত্যেকটা টিচার ওই 3 বোনের লম্বা লম্বা ঝুঁটির দিকে তাকিয়ে থাকে। এই স্কুলে প্রিন্সিপালের মেয়ে টিনাও পড়তো, যার চুল অত্যন্ত ছোট ছিল। ও সবসময় ওই 3 বোনের লম্বা চুলের দিকে তাকিয়ে প্রচণ্ড ঈর্ষা করত। দেখো তো একবার, এই 3 বোনের চুল কত লম্বা লম্বা। আমি ভালো করেই জানি ওরা আমাকে জ্বালানোর জন্য স্কুলে এত ভালো করে চুল বেঁধে আসে। ওদের আমি দেখে নেব। আরে টিনা, তুমি এখানে? কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আমার শরীর তো ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এটা বলো, যেভাবে ভূমি, প্রিয়াঙ্কা আর বর্ষা 3 বোনের চুল এত লম্বা লম্বা, সেইভাবেই আমার চুল কেন লম্বা নয়? মা, ওরা 3 জনেই ছোট থেকে নিজেদের চুল বড় করেছে, তাই ওদের চুল এত লম্বা হয়ে গেছে। যদি তুই নিজের চুল কাটা বন্ধ করে দিস, তাহলে কিছু বছর পরে তোর চুলও এত লম্বা হয়ে যাবে। না মা, আমি আমার চুল লম্বা করার সবসময় অনেক চেষ্টা করি, কিন্তু আমার চুল কখনো লম্বা হয় না। ওদের 3 জনের লম্বা চুল দেখে আমার খুব হিংসে হয়। তুমি তো স্কুলের প্রিন্সিপাল, তাই তুমি চাইলে স্কুলের নিয়ম বদলে দিতে পারো না? তুমি বলো না যে স্কুলে কারোরই এত লম্বা চুল রাখা যাবে না, তাহলে ওদের 3 জনকেও চুল কেটে ফেলতে হবে।
এটা তুমি কি বলছো টিনা? এটা একদমই ভালো কথা নয়। স্কুলের প্রিন্সিপাল হওয়ার দরুন আমি এরকম কিছুই করব না। আর তোমারও এরকম ভাবা একদম উচিত নয়। ওদের হিংসে করার কি দরকার আছে? যদি তুমিও লম্বা চুল পেতে চাও তাহলে তুমিও নিজের চুলের যত্ন নাও। কিছু বছর পরে তোর চুলও দেখবি লম্বা হয়ে গেছে। আমি বললাম না মা যে আমার চুল এত লম্বা হবে না। আর তুমি যদি আমার জন্য ওই 3 বোনকে চুল ছোট করতে না বলো তাহলে না তো আমি খাবার খাবো আর না পড়তে বসবো। আরে এটা কি ধরনের জেদ টিনা? তুমি তো জানো যে তোমার এই ধরনের জেদ আমার একদমই পছন্দ নয়। টিনা একবার বলে দিয়েছে মানে বলে দিয়েছে। যদি তুমি টিনার জন্য এটা করতে না পারো তাহলে টিনাও তোমার কথা শুনবে না। টিনা রেগে গিয়ে প্রিন্সিপালের অফিস থেকে বাইরে চলে আসে। ও পুরো স্কুলের সময়টা লাইব্রেরিতে গিয়ে চুপচাপ বসে থাকে। ও সারাদিন কোনো ক্লাসই অ্যাটেন্ড করে না, আর সন্ধেবেলা নিজের বাড়িতে গিয়ে খাওয়াটুকুও খায় না। টিনা বেবি, তুমি তো জানো না তুমি যদি খাবার না খাও তাহলে মেম সাহেব কতটা রাগ করবেন। আমার কথা শোনো, খাবারটা খেয়ে নাও, নয়তো আমার রক্ষে নেই। আমি তোমাকে বললাম না যে আমি কোনো খাবার খাবো না। তুমি একবারে আমার কোনো কথা বুঝতে পারো না নাকি? যদি তুমি আর একবার আমাকে খাবার কথা বলো তাহলে আমি মাকে বলে তোমাকে কাজ থেকে বের করে দেব। আমার ঘরে আর একদম আসবে না, যাও এখান থেকে। টিনা রেগে গিয়ে মেয়েটকে নিজের ঘর থেকে বের করে দেয়। কিছুক্ষণ পরে যখন ওর মা বাড়িতে আসে। আরে মায়া, তুমি এখানে? তুমি তো রোজ দিন এই সময় টিনার সাথে ওর ঘরের মধ্যে থাকো, তাহলে আজকে এই সময় তুমি এখানে কেন? মেম সাহেব, টিনা ম্যাডামকে খাবার খাওয়াতে গেছিলাম, কিন্তু উনি তো আমার হাত থেকে খাবার খেলেনই না। সাথে আমাকে ঘর থেকে উনি বার করে দিয়েছেন। আমাকে বলল যে আমি যদি ওর ঘর থেকে না যাই তাহলে মাকে বলে চাকরি ছাড়িয়ে দেবে। আমি কিন্তু কিচ্ছু করিনি মেম সাহেব, আপনি আমাকে তাড়াবেন না। না না মায়া, তুমি ভয় পেও না। আমি তোমাকে কাজ থেকে তাড়াবো না। এই মেয়েটার জেদ তো দিন দিন বেড়েই যাচ্ছে। আমাকেই এর জন্য কিছু একটা করতে হবে। টিনার মা তার ঘরে গিয়ে টিনাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু টিনা নিজের মায়ের কোনো কথা শোনে না। ঠিক আছে, তুমি যদি ওদের চুল কাটার জন্য বলতে না পারো তাহলে ওই 3 জনকে তুমি স্কুল থেকে বার করে দাও। এমনিতেও ওরা প্রত্যেক মাসে স্কুলের ফিস দিতে দেরি করে, তাহলে তোমার কাছে ওদের তাড়ানোর জন্য বাহানা রয়েছে। তুমি এটা একদম ঠিক করছো না টিনা। তোমার জন্য আমি ওই 3 জনের সাথে অন্যায় করতে পারবো না। তাহলে ঠিক আছে, তুমিও আমার ঘর থেকে চলে যাও। আমি কোনো কথা বলতে চাই না, আর না এই খাবার আমি খেতে চাই। এই খাবারটাও তুমি আমার ঘর থেকে নিয়ে চলে যাও। টিনা অনেক দিন ধরেই জেদ করে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, যার ফলে প্রিন্সিপাল বাধ্য হয়ে ওই 3 জন বোনকে ফিজের কথা বলে স্কুল থেকে বের করতে বাধ্য হয়। শুধু 1 মাসের মাইনের জন্য প্রিন্সিপাল আমাদের স্কুল থেকে বার করলো, এটা উনি একদম ঠিক করেননি। যদি আমাদের কাছেও অনেক টাকা থাকতো তাহলে কেউ আমাদের স্কুল থেকে তাড়াতো না। ওরা সবাই এই ব্যাপারে কথাই বলছিল, এমন সময় বাইরে থেকে খুব চিৎকারের আওয়াজ আসে। তাই ওরা ওই আওয়াজটা শুনে বাইরের দিকে যায়। তখন দেখতে পায় ওদের ওইখানে একটা সিরিয়ালের শুটিং হচ্ছে। এই হিরোইনের এটা কিরকম চুল? আমি তোমাকে বলেছিলাম আমার এই গল্পে হিরোইনের জন্য 3টে লম্বা চুলওয়ালা মেয়ে দরকার, আর তুমি কিরম একটা মেয়েকে তুলে নিয়ে চলে এসছো। হিরোইন হওয়ার মতো এর চুল একদমই লম্বা নয়। তুমি আমাকে শুটিং এর আগে বলতে পারলে না এর চুলগুলো কিরকম? স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি না তাড়াহুড়োর মধ্যে আপনাকে বলতেই ভুলে গেছি। কিন্তু ওদিকে না 3টে মেয়ে দাঁড়িয়ে আছে, ওদের চুলগুলো বেশ লম্বা লম্বা এবং ঘন। আমাদের সিরিয়ালে ওই 3টে মেয়েকে খুব সুন্দর লাগবে। আচ্ছা, যদি এটাই হয় তাহলে চলো, ওদের সাথে কথা বলতে হবে তো। এমনিতেও আমাদের হাতে আর বেশি সময় নেই অ্যাক্ট্রেসটা খোঁজার। সিরিয়ালের ডাইরেক্টরের সিরিয়ালটা বানানোর জন্যে 3টে লম্বা চুলের মেয়ে দরকার ছিল। তাই জন্য ওরা ওই 3 বোনকে দেখে ওদের কাছে যায়। এই 3 জন আপনারই মেয়ে নাকি? হ্যাঁ বলুন। আর আমার নাতনি। আচ্ছা আচ্ছা, আসলে আমি বলছিলাম কি, আমার সিরিয়ালটা বানানোর জন্য না আমার 3 জন লম্বা চুলের মেয়ে লাগবে। আর আপনার মেয়েদের তো বেশ লম্বা চুল আছে এবং খুব সুন্দরও লাগছে। যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আপনার মেয়েদের আমি আমার সিরিয়ালে কাজ দিতে চাই। ডাইরেক্টরের এই কথা শুনে সবাই ওরা অবাক হয়ে যায়। আর প্রায় সঙ্গে সঙ্গেই সবিতা নিজের 3 মেয়েকে সিরিয়ালে কাজ করার জন্য হ্যাঁ বলে দেয়। নিজেদের লম্বা সুন্দর চুলের জন্য তারা সিরিয়ালে কাজ পেয়ে যায়। একটা সিরিয়াল শেষ হওয়ার পরেই আর একটা, আবার তার পরেরটা শেষ হলেই ওরা পর পর সিরিয়াল পেতেই থাকে।
ওদের লম্বা চুলের জন্য সবাই ওদের সাথে কাজ করার চেষ্টা করে এবং ওরা নতুন নতুন প্রজেক্ট সাইন করতে শুরু করে। একদিকে প্রিন্সিপালের মেয়ে টিনা তার ঈর্ষার জন্য ওই 3 জনকে স্কুল থেকে বের করে দেয়, কিন্তু তাও নিজেদের সুন্দর চুলের জন্যে ওই 3 বোন অনেক সাকসেসফুল হয় আর অনেক টাকা ইনকাম করে আর নিজের পরিবারকে ভালো জীবন দেয়। চেলপুর নামের গ্রামে মদন নিজের ওয়াইফ পুষ্পা এবং তাদের 3 বাচ্চার সঙ্গে থাকত। যখন ও 10 বছরে ছিল তখন ওর পরিবারের আর্থিক স্থিতি খুবই খারাপ ছিল। তার মায়ের শরীরও প্রচণ্ড খারাপ ছিল, যার জন্য তাকে তার পড়াশুনো ছোটবেলাতেই ছেড়ে দিতে হয়। কিন্তু সে কখনোই চাইতো না তার মতোই তার ছোট ভাই বোনকেও এই একই জিনিসটা যাতে করতে হয়। তাই জন্য সে ছোটবেলা থেকেই নিজের বাবার সঙ্গে কাজ করাটা শুরু করে দেয়, যাতে সেও নিজের পরিবারে কিছু অর্থ দিতে পারে বা সাহায্য করতে পারে, যাতে ওর ছোট ভাই বোন পড়াশুনো করে সফল হয়ে ওঠে। রাধা মা, আজকে যদি তুই আমার সাথে কাজ না করতিস তাহলে তোর এই ছোট ভাই বোন কখনোই এত ভালো পড়াশুনো করে উঠতে পারতই না। হ্যাঁ দিদি, তুমি আমাদের জন্য নিজের জীবন বলিদান দিয়েছ, নয়তো আজকের যুগে কে এরকম করে? তুমি আমাদের জীবন বানানোর জন্য কখনো নিজের ব্যাপারে ভাবলে না। তুমি আমাদের জন্য নিজের জীবনের কোনোদিন পরোয়া করনি, কিন্তু আমরা তোমাকে এই কথা দিচ্ছি যে তুমি আমাদের জন্য যা করেছো আমরা কোনো দিন ভুলবো না। বলো দিদি, তোমার কি চাই? আমি তোদের থেকে কিচ্ছু চাই না। আমি তো শুধু চাইতাম তোরা পড়াশোনা শিখে সফল হ, আর তোরা সেটা করেছিস। আর তাই আমার জন্য এর চেয়ে বেশি খুশির খবর আর কি হতে পারে? তোরা দুজন ভালো চাকরি পেয়েছিস, এতে আমি সত্যি খুব খুশি হয়েছি। এখন তো দুজনের ভালো চাকরিও হয়ে গেছে। তুই বলেছিলি যখন এরা ভালো চাকরি পেয়ে যাবে তখন তুই বিয়ে করে নিবি, আর তাই এখন তোর কাছে বিয়ে না করার কোনো অপশনই নেই। এবার আমি তোর জন্য ছেলে দেখা শুরু করব। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। এমনিও আমি যেটা চাইছিলাম সেটা তো হয়েই গেছে। রাধার যে ইচ্ছে ছিল নিজের ভাই বোনকে সফল দেখার, সেটা যখন পূর্ণ হলো তারপরেই তার বাবা তার জন্য ছেলে দেখা শুরু করলো। পরের সপ্তাহে ওদের বাড়িতে ছেলের বাড়ির লোক এলো। দেখুন দাদা, এমনিতে আপনার মেয়ের মধ্যে কোনো কমতি নেই, আর আমরা কারুর মধ্যে খুঁত খোঁজার জন্য আসিও নি। কিন্তু আমার ছেলে অনেক পড়াশোনা জানা, তাই আমরা ওর জন্য একজন পড়াশোনা জানা মেয়ে খুঁজছি। যদি আমরা জানতাম যে আপনার মেয়ে পড়াশোনা জানে না, তাহলে সম্বন্ধ নিয়ে আমি কখনোই আসতাম না। আমরা আপনাদের মনে কোনো দুঃখ দিতে চাই না দাদা, কিন্তু আমি নিজের ছেলের বিয়ে আপনার মেয়ের সাথে দিতে পারবো না। যেহেতু রাধার পড়াশুনো করা হয়নি, তাই জন্য ছেলের বাড়ির লোক ওকে অস্বীকার করে। আজকালকার সময়ে যেখানে চারদিকে লোক পড়াশুনো করছে, সেই কারণে তার ছেলে কেন রাধার মতো একজন অশিক্ষিতকে বিয়ে করবে, যার জন্য তার বাবার ওকে নিয়ে প্রচণ্ড চিন্তা বেড়ে যায়। তুই তো নিজের ভাই বোনের চক্করে নিজের ব্যাপারে কখনোই ভাবিসনি, কিন্তু আমি তো একজন বাবা হওয়ার দরুন এটা কখনো ভাবা উচিত ছিল। যদি তুইও এদের মতো পড়াশুনো করতিস তাহলে আজকে তোর বিয়ে হয়ে যেত। তুই বাড়ির কাজ করতে পারিস, এত সুন্দর সুশীল গুণবতী তুই, তাও শুধু তোর পড়াশুনোর কারণেই কোনো ছেলে তোকে বিয়ে করতে চাইছে না। আমি শুধু এইটুকুই চাই যে আমার জীবিত অবস্থায় তোর বিয়ে হয়ে যাক, কারণ আমি না থাকলে তোর কি হবে আমি বুঝতে পারছি না। আরে তুমি এত চিন্তা কেন করছো বাবা? যদি আমার বিয়ে নাও হয় তাও তোমরা তো আছো আমার সাথে। আর এমনিও যদি আমার বিয়ে না হয় তাহলে আমি আমার ভাই বোন আর তোমাদের সাথে থাকব। আমার তো এমনিও তোমাদের ছেড়ে কোথাও যাওয়ার কোনো ইচ্ছেই নেই। মা, তোর ইচ্ছে থাক বা না থাক, কিন্তু বিয়ে তো সব মেয়েকেই করতে হয়। মা বাবার চলে যাওয়ার পরে আর কোনো কিছুই এক থাকে না। আমরা বেঁচে থাকতে যেন তোর বিয়ে হয়ে যায়, শুধু এটাই চাই। আরে মা, তুমি এসব কি কথা বলে যাচ্ছ? তুমি জানো না আমার এরকম কথা একদম ভালো লাগে না। আমি বলে দিচ্ছি, আজকের পরে আমার সামনে এরকম কথা বলবে না, তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না। রাধার মা বাবাকে তার বিয়ের প্রচণ্ড চিন্তা হতে থাকে, কারণ কোথাও না কোথাও তারা জানতো যে যেহেতু রাধা শিক্ষিত নয় তাই জন্য তার বিয়ে হবে না।
আর আজকালকার যুগে একজন মানুষ যে পড়াশুনো জানে না সে কিভাবে বেঁচে থাকতে পারবে, তাই জন্যই তার একজন ভালো জীবনসাথী দরকার ছিল এবং সেটা পেলে তার জীবনটা শুধরে যেত। তাই জন্যে ওর বিয়ের জন্য ছেলে খোঁজায় চেষ্টার কোনো ত্রুটি করেনি, কিন্তু তারপরেও ওরা কোনো ভালো সম্বন্ধই পায় না। আর এর মধ্যেই রাধার মা বাবার শরীরটা আবার খারাপ হয়ে যায়। কিছু মাস পরেই ওনারা দুজনে মারা যান। দিদি, মা বাবার চলে যাওয়াতে তোমার যতটা কষ্ট হয়েছে ততটাই আমাদেরও হয়েছে, কিন্তু তুমি প্লিজ চুপ করো। এতদিন ধরে তুমি ঠিক করে খাওয়া দাওয়াও করনি, তুমি অন্তত একটু কিছু খাও। না অঞ্জু, আমার এখন কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, আর আমি কিছুক্ষণ একটু একা থাকতে চাই, তাই তোরা আমায় এখানে একা ছেড়ে দে। আরে এরম কি করা যায় নাকি দিদি? আমরা তোমাকে একলা কখনোই ছাড়বো না, আর না তোমাকে খিদে পেটে থাকতে দেব। চলো তাড়াতাড়ি মুখটা খোলো দেখি। হ্যাঁ, তুমি যদি না খাও তাহলে কিন্তু আমরাও খাবো না এক ফোঁটা। হ্যাঁ, বিবেকদা একদম ঠিক বলেছে। ওরা দুজনে রাধাকে এদিক ওদিক করে খাওয়াটা খাইয়ে দেয়, কিন্তু এই সবও কিছু দিনের জন্যই চলে। যখন ওরা দুজন বাইরে ভালো কাজ করতে শুরু করে তো রাধা ওদের সঙ্গে সাহায্য করার জন্য টুকটাক কিছু কাজ শুরু করে, কিন্তু ওদের স্যালারির সামনে রাধার স্যালারি কিছুই নয়, আর সেটা তাই জন্য তারা দেখতেই পেত না। এই নে বিবেক, এই মাসে আমি এই টাকাটা রোজগার করেছি, তুই এই টাকাটা দিয়ে রেশন নিয়ে আসিস। দিদি, আমরা দুজনে তখন ইনকাম করছি, তাহলে তোমার কাজ করার কি দরকার বলো তো? তুমি ছেড়ে দাও, বাড়ির রেশন যা আছে আমরাই সব ব্যবস্থা করে নেব। কিন্তু আমি বললাম না দিদি, বাড়ির সব জিনিস আমি নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। বিবেক ওখান থেকে নিজের ঘরের ভিতর চলে যায়। তখনই ওদের ছোট বোন অঞ্জুও ওদের ঘরে চলে আসে। আরে বিবেকদা, যখন রাধা দিদি বাড়ির রেশনের টাকা তোমায় দিচ্ছিল তখন তুমি কেন সেটা নিলে না? আরে এই বাড়িতে আমাদের সাথে ও তো থাকে, তাহলে ওরও তো বাড়িতে কিছু টাকা দেওয়া উচিত না? গুনে গুনে ৩,০০০ টাকা দিচ্ছিল। এবার বলো তো এইটাতে কি হবে এই বাড়ির? আরে এটাতে তো এই বাড়ির কিছুই আসবে না। আরে কিন্তু এই টাকাটাও যদি আমরা না নিই তাহলে তো আমাদের লোকসান হবে না? আমরা কি ওর বাবা মা নাকি যে ওকে ফ্রিতে খাবার দেব? দেখো অঞ্জু, আমরা যদি ওর থেকে এইটুকুনি টাকাও না নিই, ও ভাববে যে আমরা দয়া করছি এবং ওকে এখনও এই ঘরে ভাগ দিয়ে যেতে হচ্ছে, কিন্তু আসলে তো ওর দেওয়া টাকাতে আমাদের কিছুই হবে না। আমরা নিজেদের খরচাতেই আমাদের ঘরে এসি লাগিয়েছি, টিভি, ফ্রিজ সব কিছু এনেছি, এটাতে তো ওর কোনো যোগদান ছিল না। কিন্তু হ্যাঁ, এসির নিচে হাওয়াটা খেতে সবার আগে বসে যায় ও। তার উপরে এখন বিয়ে করারও তো কোনো নাম নিচ্ছে না ও। আমার তো মনে হয় পুরো জীবনটাই আমাদের সঙ্গে কাটাবে, আর আমাদেরকে জড়িয়েই সারা জীবন কেরিয়ে যাবে। আমাদের যে করেই হোক ওকে এখান থেকে সরাতেই হবে। আরে সেটা তো ঠিক আছে, কিন্তু ওকে বাড়ি থেকে বার করব কি করে? ও নিজে তো বাড়ি থেকে বেরোবে না, আমাদেরই কিছু করে ওকে বার করতে হবে। আমি একটা কাজ করি, গ্রামের এই বাড়িটা ভাড়া দিয়ে দিই, আর ওকে বলবো যে আমরা এই ঘরটা বেচেই দিয়েছি, নিজের ভাগটা চাইলে ও একটু আধটু টাকা দিয়ে দেবো ওকে। আর এমনিতেও আমরা দুজন তো শিফট হতেই চাইছিলাম, তো ওকে এখানে রেখে চলে যাব, তারপর নিজের থাকার যোগদান নিজেই করে নেবে ও। দুই ভাই বোন এই প্ল্যানটা বানিয়ে গ্রামের বাড়িটা ভাড়ায় দিয়ে দেয়, আর রাধাকে বলে যে ওই বাড়িটা ওরা বেচে দিয়েছে। আমি তোদের থেকে এটা কখনো আশা করিনি, আমি তো স্বপ্নেও কখনো ভাবিনি যে তোরা মা বাবার এই স্মৃতিগুলো এইভাবে টাকার জন্য বিক্রি করে দিবি। তোরা বাড়ি বিক্রি করার আগে একবার আমার সাথে কথাও বললি না। দেখো দিদি, মাম্মি পাপা চলে যাওয়ার পরে আমরা এই বাড়িতে থাকতে চাই না, আমরা এই বাড়িটা বেচে দিয়েছি। বাড়িটা যেহেতু গ্রামে তাই জন্য বেশি দাম পাইনি, কিন্তু এটা হলো তোমার ভাগের ৫০,০০০ টাকা। এই পয়সা দিয়ে তোমার যা ইচ্ছে তুমি করো, কারণ আমরা তো গ্রাম ছেড়ে শহরে যাচ্ছি, আমাদের অফিসগুলো তো ওখানেই, এই জন্য আমরা দুজন এখন শহরেই থাকবো। এটার কি মানে যে তোরা দুজন ওখানে থাকবি? আমিও তো তোদের সাথে যাব, আমি এখানে একা থরেই না থাকবো। ক্ষমা করো দিদি, আমরা তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে পারবো না। শহরের জীবন অনেক খরচের, আমাদের দুজনের খরচা তোলাই আমাদের জন্য বড় ব্যাপার। এই সময় আমরা অন্য কারুর খরচা আর তুলতে পারবো না। অঞ্জুর এই কথাগুলো শুনে রাধা কিছুই বলে না। ও বুঝতে পারে যে ওরা দুজন ওকে কি বোঝাতে চাইছে, এই জন্য ও আর ওদের সাথে তর্ক না বাড়িয়ে চুপচাপ নিজের জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে যায়। একটা ছোট্ট ঝুপড়িতে ভাড়া নিয়ে সে ওখানে থাকতে শুরু করে। এখন ও প্রতি মাসে ওই টুকটাক মজুরির কাজ করে,
আর নিজের ঘর থেকে জলের ব্যবস্থা করত। তার খেয়াল রাখার মতো গ্রামে কেউ ছিল না। তখনই একদিন ওর শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়। তখনই ওর গ্রামের এক কাকাকে বলে বিবেকের কাছে ফোন করে, বাবা, তোমার বোনের শরীরটা খুব একটা ভালো নেই, তুমি তাড়াতাড়ি একটু গ্রামে চলে এসো। দেখো কাকা, তুমি আমার দিদিকে বলে দাও যে আমার পক্ষে এখন যাওয়াটা সম্ভব নয়। আমাদের এই শহরে অনেক কাজ আছে, তাই আমরা দুজন গ্রামে যেতে পারবো না। ওর যদি শরীর খারাপ হয়ে থাকে কোনো ব্যাপার নয়, কয়েকদিন গেলেই ও ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের সময় দিতে পারবো না। কাকা ফোনটা স্পিকারে রেখেছিল, তো রাধা ওদের সব কথা শুনতে পেয়ে যায় আর নিজের চোখে জল নিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। কিন্তু শরীরটা যেহেতু খারাপ ছিল, সে রাস্তাতেই মাথা ঘুরে পড়ে যায়। তখন একটা ছেলে তাকে উঠিয়ে হসপিটালের দিকে নিয়ে যায়। যখন তার জ্ঞান আসে তখন ওই ছেলেটা ওর সাথে দেখা করতে আসে। তুমি তো সেই রাধাই না যে নিজের ভাই বোনের পড়াশোনার জন্য নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছিলে? স্কুলে তুমি আমার সব থেকে ভালো বন্ধু ছিলে, কিন্তু তুমি যখন পড়াশোনা ছেড়ে দিলে তো তারপর থেকে আমি তোমাকে আর দেখতেই পাইনি, আর আজ তুমি আমাকে এরম অবস্থায় দেখা হলো। তোমার পরিবারের সবাই ঠিক আছে তো? অংশের এই কথাগুলো শুনে রাধার চোখে জল চলে আসে। ওর খুব ভালো ছোটবেলার বন্ধু ছিল, এই জন্য ওকে সবকিছু বলে দেয়। আমি কখনো এটা ভাবিনি যে তোমার ভাই বোন তোমার সাথে এরকম ব্যবহার করবে, কিন্তু ওরা যেটা করেছে সেটা ওদের ব্যাপার। আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি তোমার মতো এত ভালো মেয়ে আজ পর্যন্ত আমি দেখিনি। এই জন্য তুমি আমার সাথে বিয়ে করবে প্লিজ? অনেক বছর ধরে আমি তোমাকে এটা বলতে চেয়েছিলাম, এই কথাটাই, যে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। অংশের কথা শুনে রাধা ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর যেখানে ওর ভাই বোন ওর সাথে এত খারাপ ব্যবহার করেছিল, সেখানে আজকে ওর বিয়েটা শহরের গণ্যমান্য বিজনেসম্যান ওর ছোটবেলার বন্ধু অংশের সঙ্গেই হচ্ছিল, যার পরে তার জীবনে প্রচণ্ড আনন্দে ভরে ওঠে। ও নিজের ভাই বোনের জন্য যা করেছিল ও কোনোদিনও তার জন্য খারাপ লাগেনি, কিন্তু এত কিছু হওয়ার পরেও সে নিজের ভাই বোনের জন্য সব সময় আনন্দে থাকে।